Once again, welcome to Governor series of history. Basically, INM এর পার্ট অনেক দিন পর করতে অসুবিধা হলেও আই উইল ট্রাই মাই বেস্ট। এনিওয়ে, একটু ধৈর্য ধরতে হবে, সবগুলো একসাথে করতে হচ্ছে তাই। সো আজকে আমরা অন্যভাবে করার চেষ্টা করব, একটু বোর্ডের প্রবলেমের কারণে করতে হচ্ছে এইভাবে। হোপফুলি উইল বি কোঅপারেটিং টুগেদার। এনিওয়ে, লাস্ট আমরা করেছিলাম উইলিয়াম বেন্টিং পর্যন্ত। উইলিয়াম বেন্টিংয়ের পর থেকে মেনলি আমরা দেখছি গভর্নরগুলো, ব্রিটিশ গভর্নর, বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট গভর্নরগুলো কোনটা সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করছি। আমরা শুরু করেছিলাম সেই রজার ড্রেক থেকে, অ্যান্ড রজার ড্রেকটা ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে না, বাট ফার্স্ট ইম্পর্টেন্ট রবার্ট ক্লাইভ, দেন ওয়ারেন হেস্টিংয়ের পর কর্নওয়ালিসের পর ওয়েলেসলির পর হার্ডিংস। আমি ইম্পর্টেন্টগুলো বলছি, আমহার্স্ট, তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা ছিল বেন্টিং, দেন চার্লস ম্যাটকাপ। এরপর আমি চলে আসবো খুব সংক্ষেপে, খুব ভিডিও ছোট করার চেষ্টা করব। অনেকের একটা বিষয় দেখেছি যে বেশি বড় হয়ে গেলে ভিডিও অনেকে দেখার চেষ্টা করছে না। সো অ্যাজ স্মল অ্যাজ পসিবল আই উইল ট্রাই মাই বেস্ট। তো চার্লস ম্যাটকাপ টাইম পিরিয়ড 1835 থেকে 36 পর্যন্ত, এর সময় কী কী মোস্ট ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে এবং একে আমরা কিভাবে চিনে থাকি সেগুলো বলার চেষ্টা করছি। তো ফার্স্টলি একে আমরা বলে থাকি ফাদার অফ লিবারেশন অফ প্রেস। লিবারেশন অর্থাৎ লিবারাইজেশন বলতে পারি। প্রেস অর্থাৎ পেপার, নিউজ পেপারগুলো এর সময় সবচাইতে বেশি মুক্ত ছিল, অর্থাৎ ফ্রি ছাড় দেওয়া ছিল, প্রত্যেকের ফ্রিডম দেওয়া ছিল বেশি। মোস্টলি ফ্রিডম দিলে যা হয় তার ফলস্বরূপ এখনও জানো, যদি এই মুহূর্তে মিডিয়াদের ফুললি ফ্রিডম দিয়ে দেওয়া হয় তাহলে কী হবে দেশের অবস্থা, তোমরা নিজেরাও ক্লিয়ার বুঝতেই পারছো। সেই সময় এই চার্লস ম্যাটকাপ ফার্স্ট টাইম প্রেসদের ফ্রিডম দিয়ে দিয়েছিল, আর তার জন্য 1857 তার ফল ভোগ করতে হয়েছে। 1857 কী হয়েছিল? সিপাহী বিদ্রোহ। এটা ওয়ান অফ দ্য রিজন, এটাই শুধু রিজন তা নয়, এছাড়াও অনেকগুলো রিজন ছিল। তার কারণ এটা রিজন, ওয়ান অফ দ্য বেস্ট রিজন বলতে পারি, তার কারণ পেপারের মাধ্যমে যা কিছু বলা হতো সবার মধ্যে পৌঁছানোর একটা বেস্ট মাধ্যম ছিল সেই সময়, কারণ এখনকার মতো ফেসবুক, হোয়াটসঅ্যাপ সেই সময় ছিল না। তো এই ছাড় দেওয়ার জন্য 1857 সালে বিদ্রোহের স্বরূপ নিয়ে যেতে পারে। হয়তো আরও দেরি হতো এরকম, এই প্রেসদের লিবারেশন না দেওয়ালে, প্রেসদের ফ্রিডম না দিলে পরে। এবং এছাড়াও তিনি অ্যাবলিস্ট রেস্ট্রিকশন অফ প্রেস, যেটা বললাম যে যতগুলো রেস্ট্রিকশন ছিল প্রেসদের উপরে সেপারেট ভিডিও থাকবে, চাপ নেই, ডিটেলস অ্যানালিসিস থাকবে, কখন কীভাবে রেস্ট্রিকশন, কী লাইসেন্স তৈরি হয়েছে সব ডিটেলস বলবো। অ্যাবলিস্ট করে দেওয়া হয়, মানে সে সময় যত রেস্ট্রিকশন ছিল প্রেসের উপরে। দেন পাসড এ রেজলিউশন অন এডুকেশনের উপর একটা রেজলিউশন পাস করে। আর রেজলিউশনটা কি? বেসিক্যালি বেসিক এডুকেশন কীরকম হতে পারে, আর মেনলি এডুকেশন ডেফিনেটলি উইল বি ইন ইংলিশ মিডিয়াম অনলি, যদিও সেটা চলতে থাকবে প্রসেস, পরে গিয়ে শুরু হবে। ওকে, নেক্সট তারপরে চলে আসি লর্ড অকল্যান্ডের টাইম পিরিয়ড 1836 থেকে 42, আর এর সময় ঘটে প্রথম অ্যাংলো আফগান ওয়ার। আর এটাই ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেকও বলা হয় এই যুদ্ধের কারণে, ওয়ান অফ দ্য মিস্টেক, কারণ আফগানদের এবং বিশেষ করে পাঞ্জাব এরিয়া, এইসব জায়গাটা মানে ব্রিটিশদের কাছে একটা মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া ছিল। তার কারণ দেখো, ওই সময় রাশিয়া অলমোস্ট আমাদের ভারতবর্ষে আসার রাস্তা খুঁজেই নিচ্ছিল, কারণ আফগানিস্তান পর্যন্ত, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান সবই রাশিয়ার আন্ডারে ছিল একটা সময়। অর্থাৎ আফগানিস্তানকে যদি জয়লাভ করে রাশিয়া, তাহলে ব্রিটিশদের পক্ষে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন চলে আসবে। তা এটা যখন না হয়, এটা যাতে না হয়, তার জন্য ব্রিটিশ চাইছিল যে আফগানদের সাথে কিছু একটা কোঅপারেশন করতে। এই ডিটেলস তোমাদের আফগান ওয়ারের মধ্যে বলা হবে, তবু জাস্ট জেনে রাখো ফার্স্ট আফগান ওয়ার এর সময় হয়েছিল 36 থেকে 42, আবার কোথাও কোথাও 38 থেকে 42 থাকতে পারে। টাইম পিরিয়ড নিয়ে প্রবলেম হবে না, কারণ এক্স্যাক্ট টাইম এখানে থাকবে না, চাপ নেই। দেন রঞ্জিত সিংয়ের মৃত্যু হবে 1839-এ। রঞ্জিত সিংয়ের মৃত্যুতেও ওয়ান অফ দ্য গোল্ডেন চান্স ফর ব্রিটিশদের জন্য। কেন গোল্ডেন অপরচুনিটি? কারণ রঞ্জিত সিং থাকাকালীন ব্রিটিশদের পক্ষে সম্ভব ছিল না পাঞ্জাব এরিয়াকে নিজেদের আয়ত্ত করবে। এবং এই রঞ্জিত সিংয়ের মৃত্যুটাই বলা যায় যে ব্রিটিশদের কাছ থেকে একটা ভালো মেসেজ পৌঁছে যায় যে হ্যাঁ, তাদের আধিপত্য ধীরে ধীরে বাড়তে চলেছে এই এরিয়াতে। দেন এর সময় আরও কিছু ঘটে, ল্যান্ড হোল্ডার সোসাইটি করছে, যদিও এই অর্গানাইজেশন রিলেটেড কিছু সেপারেট ভিডিও থাকবে, ডোন্ট ওয়ারি, তবুও বলে দিচ্ছি। এর সময় 1838 ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন যেটাকে আমরা বলে থাকি। তাছাড়াও এটাকে সৃষ্টিকর্তা ছিল কে? দ্বারকানাথ টেগোর, রাধাকান্ত দেব অ্যান্ড অর্থাৎ প্রসন্ন কুমার টেগোর। অ্যান্ড ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি ওয়াজ ফর্মড 1839 by William Adams,
শুধু টাইম পিরিয়ডটা বলে রাখার চেষ্টা করি যেহেতু ঘটেছে এর সময় তত্ত্বাবধানী সভা। এছাড়াও অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমি সেভাবে টপিকে কভার করব, এমন নয় যে সব মিস করে দিচ্ছি। অনেকে হয়তো ভাবছো যে কিছু কিছু জিনিস বলছি না তার মানে সেটা মিস, তা নয়, জাস্ট যেটা মনে আসছে আমি সেটা বলার চেষ্টা করছি। তত্ত্বাবধানী সভা হয়েছিল 1839-এ, দেবেন্দ্রনাথ টেগোর তৈরি করেছিল। ফার্স্ট পোস্ট অফিস সেট আপ হয়েছিল 1837-এ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ দেখো, পোস্ট অফিস তো শুরু হয়েছিল কিন্তু কাজকর্ম কোনো কিছু শুরু হয় না, সে কারণে ডালহৌসিকে ফাদার অফ পোস্ট অফিস বলা হয়। বাট তার সময় থেকে লিগ্যালভাবে এবং প্রসিডিওর মেনটেন করে কাজকর্ম শুরু করা হয়। পোস্ট অফিসই শুধু হবে, বাট কাজকর্ম কোনো কিছুই স্টার্ট করা হয় না এর সময়। তবুও এই ডেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কয়েকবার পরীক্ষাতে এসেছে। ওকে, এরপরের মোস্ট ইম্পর্টেন্ট লর্ড এলেনবরো। লর্ড এলেনবরোর টাইম পিরিয়ডে 1842 থেকে 44 ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার এর সময় শেষ হবে। শুরু হয়েছিল 38-এ, কোথাও কোথাও লেখা আছে, কোথাও 39-এ লেখা আছে, বাট সেটা নয়, শেষ হয়েছিল এলেনবরোর সময়। দেন ফার্স্ট টাইম ব্রিটিশ ক্যাপচার সিন্ধ। সিন্ধ প্রদেশকে ফার্স্ট টাইম ব্রিটিশ ক্যাপচার করেছিল 1843 খ্রিস্টাব্দে। এটা নিয়ে অনেক জায়গায় অনেক রকম কমেন্ট। একটা ফেমাস কোট অনেকেই জানো, অনেকের কাছেই পরিচিত, যে চার্লস নেপিয়ার, সে জেনারেল ছিল ব্রিটিশদের তরফ থেকে। এই যুদ্ধে একটা কাহিনী বলা হয় যে যদিও সিন্ধকে জয়লাভ করেছিল কিন্তু ব্রিটিশদের হারাতে হয়েছিল অনেক কিছু, প্রচুর সেনাবাহিনী হারাতে হয়েছিল। ইভেন বলা হয় যে সাময়িক 1-2 জন শুধু বেঁচে ছিল, জীবিত অবস্থায় ছিল, বাকি সব মারা গেছিল। ক্ষতি দুজনেরই হয়েছে, ব্রিটিশদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল। যে কারণে চার্লস নেপিয়ার একটা বিখ্যাত কোট, হি কোটেড দ্যাট আই হ্যাভ সিন্ড। অর্থাৎ এখানে দুটো মিনিং বোঝায়। এখানে মিনিং দুটো কীরকম? ফার্স্ট মিনিং বোঝায় যে আমি সিন্ধ প্রদেশকে জয়লাভ করে ফেলেছি, বাট আবার কোথাও কোথাও এটাকে এলাবোরেট করে এভাবে বলা হয়েছে যে আমি হয়তো জীবনে বড় পাপ করে ফেলেছি। তার কারণ ওই ভগৎ সিংয়ের একটা কথা বারবার করে মনে পড়ে। ভগৎ সিং বলেছিল যে আমার পথে যদি যুদ্ধ করি হয়তো স্বাধীনতা খুব তাড়াতাড়ি পেয়ে যাব, বাট স্বাধীনতা ভোগ করার মতো মানুষ থাকবে কিনা সেটা নিয়ে ডাউট আছে। থাকবে, বাট কতজন থাকবে সেটাও হয়তো পরবর্তীকালে হাহাকারে পরিণত হবে। তো সেরকম একটা কোট, অ্যাম্বিগুয়াস মিনিং, দুটো অর্থ রয়েছে যার। তার এই কোট থেকে তোমরা বুঝতে পারছো কীরকম সিচুয়েশন হয়েছিল এই যুদ্ধেতে। দেন চলে আসবো লর্ড হার্ডিংস। লর্ড হার্ডিংস 1844 থেকে 48 ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার। অ্যাংলো শিখ ওয়ার, শিখদের মধ্যে প্রথম যুদ্ধ হবে 1845 থেকে 46, এবং যুদ্ধের শেষে লাহোর টিটি হবে, টিটি অফ লাহোর। এবং এই লাহোর টিটিতে একটা বলতে পারো যে ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে ব্রিটিশদের পাঞ্জাবের সঙ্গে রিলেশনশিপ। তার কারণ অ্যাকর্ডিং টু দিস টিটি, কোথাও কোথাও মেনশন শুধু রয়েছে যে অমৃতসরে যে টিটি ছিল সেটাকে ফর্মালাইজড করা হয়েছে, তেমন কিছু এক্সটেন্ড করা হয়নি। বাট এই যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল বিশেষ করে পাঞ্জাবদের। তার কারণ অ্যাকর্ডিং টু দিস ট্রিটি 1.5 crore ওয়াজ টু বি পেইড টু ব্রিটিশ গভর্নমেন্ট। ব্রিটিশ গভর্নমেন্টকে সেই সময় 1.5 কোটি, মানে এখন 150 কোটি ধরতে পারো, 1.5 কোটি টাকা দিতে হয়েছিল। ওকে, কাশ্মীরটাকে সোল্ড করে দেওয়া হয় গোলাপ সিংকে, আর সেই গোলাপ সিংয়ের থ্রুতে তার অ্যানসেস্টার পরবর্তীকালে হরিসেন, যেটাকে নিয়ে এখনও পর্যন্ত সবার পেট ব্যথা রয়েছে। সেই সময় যদি সেই সমস্যাটা মিটিয়ে নেওয়া হতো তাহলে হয়তো আজকে এতটা প্রবলেম হতো না যেটা সবাই ভোগ করছো। অরিজিনালি কথা হচ্ছে, আমরা যারা পড়ি হিস্ট্রি, স্পেশালি মোর দ্যান 90% পিপুল, কাশ্মীর সম্বন্ধে তো অনেক কিছুই জানি, কিন্তু রিয়েল হিস্ট্রি সত্যি কথা বলতে কেউ জানি না। এত ক্রিটিক্যাল কিছু বিষয়, এত ক্লজ রয়েছে, তার জন্য হার্ড স্টাডি করতে হবে। হার্ড মিনস আর একটু ডিপলি তোমাদের একটু অন্যভাবে দেখতে হবে। তার জন্য বিশেষ করে সেই সময় হ্যারিসনের কিছু বায়োগ্রাফি, ভিপি মেননের বায়োগ্রাফি, ভিপি মেনন কে ছিল মাউন্ট ব্যাটেনের চিফ সেক্রেটারি, তার কিছু বায়োগ্রাফি যদি পড়ো তাহলে হয়তো একটা নিজের পার্সোনাল ডিসিশন আসতে পারবে, মানে আদৌ সমস্যার কারণগুলো কী ছিল। ওকে, অ্যানিওয়ে, তো সেই সময় থেকে গোলাপ সিংকে দেওয়া হবে, এবং গোলাপ সিংয়ের অ্যানসেস্টার পরবর্তীকালে হরিসেন সেই জায়গাটাকে আধিপত্য করে রাখবে। সেই সময় এক্স্যাক্টলি এখানে হিন্দুত্ব এবং হিন্দুদের আধিপত্য ছিল, বাট লেটার ওয়ান টাইম টু টাইম ইট ওয়াজ ডিফিটেড আর ইট ওয়াজ চেঞ্জড দ্য ইকুয়েশন। অ্যানিওয়ে, দেন এ পার্মানেন্ট ব্রিটিশ রেসিডেন্ট ওয়াজ রিক্রুটেড অ্যাট লাহোর। লাহোরে একজন ব্রিটিশদের পার্মানেন্ট মেম্বার থাকবে। প্রেজেন্টে বলতে পারো যে প্রত্যেক দেশের অ্যাম্বাসেডার থাকে, প্রত্যেক দেশেই রয়েছে, তো সেই টাইপের একটা। আর এটার মেন টার্গেট ছিল যে লাহোর এরিয়াতে মেনলি কী কী ঘটনা ঘটছে সেটাকে নজরদারি রাখা এবং পরবর্তীকালে ফুললি নিজেদের হাতে নিয়ে আসবে। এটা একটা ডিপ্লোম্যাটিক পলিসি বলতে পারো ব্রিটিশদের। এবং কে ছিল সেই ব্যক্তি? পরীক্ষায় অনেকবার এসেছে অলরেডি। হেনরি লরেন্স ওয়াজ দ্য ফার্স্ট রিক্রুটেড অ্যাজ এ ব্রিটিশ রেসিডেন্ট ইন পাঞ্জাব এরিয়া। দেন প্রহিবিটেড অফ ফিমেল ইনফ্যান্টিসাইড। দেখো, প্রত্যেকটা গভর্নর নয়, শুধু প্রচুর গভর্নরই পাবে যে ফিমেল ইনফ্যান্টিসাইড অ্যাবলিস্ট করেছে এবং হিউম্যান স্যাক্রিফাইস বন্ধ করেছে, বাট এটা অফিসিয়ালি
তার কারণ প্র্যাকটিক্যালি হয়তো এখনও চলে, হিউম্যান স্যাক্রিফাইস ইভেন এখনও চলে। তো সেটা অফিসিয়ালি যেটা আছে সেটাই আমি বলার চেষ্টা করছি। এবং এই সময় মোস্ট ইম্পর্টেন্ট যেটা করেছিল গোন্ডস ট্রাইবদের মধ্যে, প্রেজেন্টে গোন্ড ট্রাইব কোথায় অবস্থিত? ভারতবর্ষে সেন্ট্রাল ইন্ডিয়াতে মোস্টলি এটা আধিপত্য রয়েছে। এবং সেই ট্রাইবদের মধ্যে একটা কাস্ট প্রবণতা ছিল যে হিউম্যান স্যাক্রিফাইস করে দাও, কোনো একজন মানুষকে মানে স্যাক্রিফাইস করে দাও। বাট সেটাকে সে সময় বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, চেষ্টা করা, যদিও অফিসিয়ালি লেখা থাকবে বন্ধ করেছিল, অ্যাবলিশ করেছিল, বাট ইট ওয়াজ নট ইন রিয়ালিটি। তো তারপর ইংলিশ এডুকেশন ডিক্লেয়ার অ্যাজ এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর পাবলিক সার্ভিস। পাবলিক সার্ভিস করার জন্য বলা হলো যে ইংলিশ এডুকেশন কম্পালসারি লাগবে, ইংলিশ এডুকেশন ছাড়া পাবলিক সার্ভিস সম্ভব নয়, এটাও সেই সময় ডিক্লেয়ার করে দেওয়া হলো। জাস্ট কোডটা এইটুকু মনে রাখলেই হবে। এর বাইরে যা কিছু আছে লর্ড ডালহৌসির সময় গিয়ে আমরা ডিটেলস পড়বো। এখন আমি ডালহৌসিটাকে বলছি না, এর পরের ভিডিওতে তোমাদের এই ডালহৌসিগুলো বলা, হয়তো ডালহৌসি সম্বন্ধে আরও 2টো ভিডিও লাগবে। তো সবাইকে একটা কথাই বলবো, একটু ধৈর্য ধরে যা যা বলছি সেগুলোকে রেগুলারলি পড়তে থাকো। আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ, গুড লাক, টেক কেয়ার।